বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো না। আসসালামু আলাইকুম। বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবো না। কারেন্ট চলে গেছে, অল্প আলোতে ক্লাস নিতে হবে, কিছু করার নাই। মানে আপনার হচ্ছে এটাকে কি বলে, জেনারেটর চলতেছে, যতটুকু লাইট আছে এটা দিয়ে দেখতে হবে। হ্যাঁ, একটু দেখেন। কথা বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করেন। ক্লিয়ার স্যার, ওকে। লাস্ট যেখান থেকে শুরু করেছে আজকে পর থেকে শুরু করছে, ঠিক আছে? সবার গত ক্লাসে লাস্টের কোন বইয়ের নাম লিখে দিয়েছিলাম বলেন তো? কোন বইয়ের নাম লিখে দিয়েছিলাম সুভাষিস ভাই, একটু বলেন কোন বইয়ের নাম লিখে দিয়েছিলাম? গত ক্লাসে কোন বইয়ের নাম লিখে দিয়েছিলাম? ডন জুয়ান, ওকে। তাহলে এখানে লেখেন, আবার এরপর থেকে লেখেন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কারণ যেহেতু নাই, হঠাৎ করেই চলে গেছে। দেখেন আল্লাহর কি লীলা খেলা। আপনার হচ্ছে এটাকে কি বলে, এবার এই 11টায় ক্লাস, 10:51-তে কারেন্ট গেছে, বুঝতে পারছেন? পরে বহুত কষ্ট, এদিকে নেটও নাই, কিছু নাই, নেটও পাচ্ছে না, কিছু করতেছে না, কি নেটে নেন আবার। মানে খুব একটা দেরি হয় না খুব সম্ভবত। হ্যাঁ, 5-7 মিনিট দেরি, 10 মিনিটের মতো দেরি হয়েছে, শুরু করে দিলাম। নেটই পাচ্ছে না, ডাটাটাও নেট পায় না, 4G-তেও নেট পায় না। আচ্ছা, তো শুরু করি। হ্যাঁ, লেখা। তার মানে এখানে কি, বুকস নেম, বুকস নেম, ঠিক আছে? আর এখানে কি, নেম অফ অথার্স, অথার্স নেম লেখেন। ইমা, ইমা, এটা হচ্ছে একটা নোবেল। এটা কি, একটা নোবেল উপন্যাস, ঠিক আছে? এটা কার লেখা? জেন অস্টিন, জেন অস্টিন। এই জেন অস্টিন হচ্ছে কি, রোমান্টিক যুগের একজন কি, অ্যান্টি রোমান্টিক ফিমেল নোবেলিস্ট। মানে রোমান্টিক যুগের হয়েও উনি, বিসমিল্লাহির রহমানির রহিম, রোমান্টিক যুগের হয়ে উনি রোমান্টিকতার বিরোধিতা করে, ঠিক আছে? জেন অস্টিন একজন ফিমেল, একজন নোবেলিস্ট, উনি একজন ফিমেল নোবেলিস্ট। রোমান্টিক যুগকে বলা হয় হচ্ছে কবিতার যুগ, বাট এই একজন ভদ্র মহিলা যিনি কি, কবিতার যুগ হয়ে কোনো কবিতা লেখে না, লিখছে উপন্যাস। এর মধ্যে একটা উপন্যাস হচ্ছে কি ইমা। এছাড়াও আছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এগুলো তার বিখ্যাত উপন্যাস। এগুলি পরে আসবো, ঠিক আছে? এখন আপাতত এগুলি দেখেন। 20 জন ডুয়ান। আচ্ছা, তাহলে 20-এর পর এখানে 21 লাগবে, এই তো? তাহলে এটা 21 থেকে শুরু করে, তারপর লেখেন 22। 22 নম্বর লেখেন, ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস, ড্রিমস ফ্রম মাই ফাদার। এটা কার লেখা? বারাক ওবামা, বারাক ওবামা। ড্রিমস ফ্রম মাই ফাদার, বারাক ওবামা, ঠিক আছে? বারাক ওবামা। হ্যাঁ, ঠিক আছে। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটা আমার বাসায় আছে, আমি এটা পড়েছি পুরোটা, একদম ছোটবেলা থেকে শুরু করে ওনার বড় হওয়া পর্যন্ত যত কাহিনীগুলি আছে, এবং তার বাবার ইচ্ছা, বাবা মার ইচ্ছা পোষণ যেটা আছে, আর এবং উনি বাবার বদৌলতে অনেকটা ইন্সপায়ার হয়ে আজকে এরকম কি ব্ল্যাক প্রেসিডেন্ট আমেরিকার নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে? এই হচ্ছে বারাক ওবামা, ড্রিমস ফ্রম মাই ফাদার। এখন আছে মাদার্স ড্রিম, এটা আছে মাদার্স ড্রিম, ঠিক আছে? যদি বলে মাদার্স ড্রিম কার লেখা, মাদার্স ড্রিম, ঠিক আছে? মাদার্স ড্রিম যদি আসে তাহলে আসবে এলিস মানরো। তাহলে কি আসবে? এলিস মানরো, এলিস মানরো। এই এলিস মানরো উনি হচ্ছে একজন ক্যানাডিয়ান। এই মাদার্স ড্রিমের জন্য উনি 2013 সালে নোবেল পুরস্কার পান। কত সালে? 2013 সালে। হ্যাঁ, উনি একজন আমেরিকান, ঠিক আছে? ওনার হচ্ছে মাদার্স ড্রিম। এখন যদি এনে বাবা আছে, মা আছে, আবার মা দিয়ে যদি বলে মাই মাদার, কি মাই মাদার, এটা হচ্ছে কার লেখা? মাই মাদার। এটা যদি হচ্ছে ম্যাক্সিম গোর্কি, উপন্যাসটা কার লেখা? ম্যাক্সিম গোর্কি, ম্যাক্সিম গোর্কি, মাই মাদার, ঠিক আছে?
ওকে, তারপর লেখেন ফেইরি কুইন। তারপর লেখেন ফেইরি মানে বিখ্যাত সেই বইগুলি, এগুলো একটা আলাদা করে দিলাম। হ্যাঁ, বিসিএস এর ক্লাসে কিন্তু এগুলো আলাদা করে দেওয়া হয় না, সব একসাথে মিশানো হয়, মানে রাইটার ধরে ধরে। ঠিক আছে, তখন দেখা যায় অনেক সময় খেয়াল থাকে না। হ্যাঁ, এডমন্ড স্পেন্সার। এই এডমন্ড স্পেন্সার ওনাকে বলা হয় কি কবিদের কবি। ওনাকে কি বলা হয় ভাই? কবিদের কবি। ঠিক আছে, কবিদের কবি। পয়েট অফ পয়েট, বাংলা সাহিত্যের নির্মলেন্দু গুণ, ইংরেজি সাহিত্যের কে? এডমন্ড স্পেন্সার। ফেরি কুইন তার হচ্ছে একটা অসমাপ্ত মহাকাব্য। অসমাপ্ত একটা কি মহাকাব্য। ঠিক আছে, খেয়াল রাখবেন। ওকে, তারপরে লেখেন, তারপর লেখেন 26 নম্বর, গ্রেট এক্সপেকটেশন। গ্রেট এক্সপেকটেশন, গ্রেট এক্সপেকটেশন। ঠিক আছে, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের বিখ্যাত একটা উপন্যাস। চার্লস ডিকেন্স। ঠিক আছে, গ্রেট এক্সপেকটেশন। তারপর এখানে লেখানো হচ্ছে আপনার গড অফ স্মল থিংস উপন্যাস। গড অফ স্মল থিংস। ঠিক আছে, এটা কি একটা উপন্যাস, কার লেখা? অরুন্ধতী রায়। ফাটাফাটি ইম্পর্টেন্ট এগুলি। এগুলিতে কিন্তু হুবহু চলে আসে। ঠিক আছে, খেয়াল রাখবেন, এগুলি থেকে হুবহু চলে আসে, এগুলি থেকে হুবহু চলে আসে। তারপরে এখন গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস। ঠিক আছে, এটা হচ্ছে কার? জনাথন সুইফট। গালিভার্স ট্রাভেল, জনাথন সুইফট, আইরিশ একজন। ঠিক আছে, তারপর লেখেন হ্যারি পটার। ঠিক আছে, জেকে রাউলিং। হ্যারি পটার কার লেখা? জেকে রলিং। ঠিক আছে, জোয়ান ক্যাথলিন রলিং। হ্যারি পটার। তারপর লেখেন ইসাবেলা। তারপর লেখেন 30 নম্বর, ইসাবেলা। ঠিক আছে, এটা একটা কবিতা। হ্যাঁ, কার লেখা? জন কিটস। এই জন কিটস যাকে বলে পয়েট অফ বিউটি। এই জন কিটস, ওনাকে কি বলা হয়? পয়েট অফ বিউটি। ঠিক আছে, ওনার বিখ্যাত যে কবিতা আছে এটা হচ্ছে অট অন দ্য গ্রেসিয়ান আর্ন। তারপর তো আছে অট টু দ্য, এটাকে কি বলা হয়? মেলানকোলি, অট টু দ্য ফেন্সি, অট টু দ্য সাইকি। তারপর হচ্ছে লামিয়া, ইসাবেলা, হাইপেরিয়ন, এন্ডেমিয়ন। এগুলি তার বিখ্যাত কবিতা সব। এর মধ্যে একটা আছে কি ইসাবেলা। আনকমন গুলি এখানে দিলাম, কমন গুলি আলাদা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তারপর লেখেন ইন মেমোরিয়াম। ঠিক আছে, এটা তার কি এলিজিমূলক কবিতা। কার? লর্ড আলফ্রেড টেনিসন। ইন মেমোরিয়াম, লর্ড আলফ্রেড টেনিসন। তারপর এখন 32 নম্বর, লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে, লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে, এটা কার লেখা? নেলসন ম্যান্ডেলা। আর লং ওয়াক টু ফ্রিডম এই নামটা সবাই শুনছেন, হ্যাঁ? নেলসন ম্যান্ডেলা। তারপর লেখেন কুবলা খান। ঠিক আছে, কুবলা খান হচ্ছে কার লেখা? এস.টি. কলেরিজ। ঠিক আছে, তার অসমাপ্ত কবিতা। হ্যাঁ, এই কবিতার বিষয়বস্তু ঘুমের মধ্যে আফিম খেয়ে দেখছে। তারপর লেখা ম্যান অ্যান্ড
সুপারম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান কার লেখা? জেবি শো, নাটক। জর্জ বার্নার্ড শ, উনি একজন আইরিশ। উনি কোন দেশে? আইরিশ। হ্যাঁ, উনি একজন আইরিশ। লেখেন। তারপর লেখেন অডিসি। তারপর লেখেন অডিসি। অডিসি এটা কার লেখা? হোমারের লেখা। হ্যাঁ, হোমারের অডিসি। আর এটা হচ্ছে ইলিয়াস। ঠিক আছে। এখন যদি বলে অডিপাস, ঠিক আছে, অডিপাস, অডিপাস এটা লেখা হচ্ছে সোফোকলস, সোফোকলস। ঠিক আছে, সোফোকলস, সোফোক্লিস। ঠিক আছে। সোফোক্লিস। ঠিক আছে। তারপর এখন অলিভার টুইস্ট। এখন অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট এটা কার লেখা? অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট চার্লস ডিকেন্স। এইসব বইগুলি জানতেই হবে আপনাকে। চার্লস ডিকেন্স। ঠিক আছে, অলিভার টুইস্ট। তারপরে এখন প্যারাডাইস, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট এটা কার লেখা? জন মিল্টন, জন মিল্টন। প্যারাডাইস লস্ট কার লেখা? জন মিল্টন। প্যারাডাইস রিগেইন কার লেখা? জন মিল্টন। ঠিক আছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস কার লেখা? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ঠিক আছে, জেন অস্টিন, জেন অস্টিন। একটু আগে লিখে দিয়েছিলাম জেন অস্টিন। হ্যাঁ, আর কি আপনাদের প্রোনাউনের উপর একটা কাজ ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে বলছিলাম, এখান থেকে করে আমাকে দেখাবেন। আমার একটা ক্লাস, ওটা আপনারা সবাই কেন দেখাচ্ছেন না আমি বুঝলাম না। কারা 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 কমপ্লিট করছেন এটা আমাকে একটু পাঠাই, আমাকে বলেন যে স্যার কমপ্লিট, গ্রুপে লিখে দিয়ে। যারা যারা কমপ্লিট করছেন, যারা যারা কমপ্লিট করেন আজকের মতো কমপ্লিট করে দিবেন। পড়াশোনা নিয়ে ফাইজলামি করা যাবে না। একটা টিচার যে ইনস্ট্রাকশন দিচ্ছে এটা শুনতে হবে। আমার কথা বুঝতে পারছেন? একটা টিচার যেটা ইনস্ট্রাকশন দিতে হবে এটা কি করতে হবে? শুনতে হবে। এতগুলি পোলাপান, 38 জন পোলাপান রেগুলার লাইভে, লাইভে আপনার আসতেছে কি 8 জন, 10 জন, 12 জন। তা বাকি বাকি 28টা পোলাপান কোথায়? 26টা পোলাপান কোথায়? সব রেকর্ডিং ক্লাস কিন্তু সবাই করতেছে, রেকর্ডিং করতেছে, লাইভ কিন্তু মাত্র অল্প কয়েকজন করতেছে। সকালে নিলেও সমস্যা, রাতে নিলেও সমস্যা। আপনাদের 2 দিন আগে জানালেও সমস্যা, 2 দিন মানে ইনস্ট্যান্ট জানালেও সমস্যা। এরকম হলে আমার মতো করে আমার যখন সুযোগ আমি ধাপ করে ক্লাস নিয়ে চলে যাব। একটা কাজ দিচ্ছে প্রোনাউন উপর একটা ক্লাস, যেদিন পরীক্ষা আসে এটা ভালো মতো শুনে টুনে মাত্র 50 মিনিটের একটা ভিডিও, 54 মিনিট, তার মধ্যে 4-5 মিনিট এমনি নর্মাল কথাবার্তা, ওরা একটু সুন্দর মতো দেখবেন। একটা কাজ দিলে এমন করে কেন? এটা কাজ দিলে এরকম করেন কেন? পরীক্ষা তো আপনাদের এগুলি থেকে তো আসবে। নিজেরা পড়ো না, নিজেরা হতাশ হয়ে যান। আবার এদিকে হচ্ছে আপনারা টেনশন করেন যে ফ্যামিলির এই সমস্যা, ওই সমস্যা। আর আপনার সমস্যা আগে আপনি দেখেন, ফ্যামিলির সমস্যা দেওয়া দরকার নেই। সমস্যা তো মেন আপনি। এদিকে পড়বেন না আর এদিকে বিভিন্ন সমস্যা দেখাবেন। এই লাইনটাই এমন, পড়লে পাস, না পড়লে ফেল। যারা পড়বে এরা সাকসেস হবে। লাইনটাই এরকম। এখানে কোনো আবেগের কোনো জায়গা নেই। কবে দিছে কাজ? মানে কয়টা পোলাপান কাজ করে দিছে? এরা কি খালি পরীক্ষা দিবে, বাকিগুলি দিবে না? 38 জন পোলাপান আপনার এখানে ভর্তি আছে। তাহলে এখানে 1,500 টাকা করে যে দিচ্ছেন, টাকার মায়াও তো আপনাদের নাই। আপনাদের টাকার মায়া না, আপনাদের পড়ার মায়া কোত্থেকে থাকবে? কোনো কিছুরই তো মায়া নেই আপনাদের। শেখর, সুভাষে আরো কয়েকজনটা আমি পেয়েছি, কেয়া তারপর কয়েকজনটা আমি পেয়েছি, 5-7 জনেরটা। এগুলো একটা ফাইজলামি না? 38টা তো আমার মেসেজ আসবে এখানে যে 38 জন দিবে। আমি মানে বাদ দিয়ে মোট 39 জন টোটাল। এখানে আমি ছাড়া 38 জন আছে। আমি 39 জন, আমি তো সাবমিট করছি। বুঝি না আপনাদের হিসাব নিকাশ। এগুলি ভালো মতো পড়েন, এগুলিতে পরীক্ষা আসে। পরীক্ষা আসলে
মানে অপু 10, 20, 30, 40 করে আপনারা অ্যান্সার দেন। এনে সমস্যা ওনে সমস্যা, এত সমস্যা হলে কেমনি কি? রিপাবলিক এটা হচ্ছে প্লেটো। মাত্র 5 জন না 7 জন খালি লিখলো স্যার ডান, স্যার ডান। এর মধ্যে আরেকজন স্টুডেন্ট আছে উম্মে মারিয়াম, আগে করছে তারপরে বলছে স্যার কি অবস্থা, আমাকে তারপর আপনি পাঠাই দেন, সে আবারও পাঠাই দিছে। তো এরকম তো আপনাদের সিনসিয়ার হইতে হবে। কোন স্টুডেন্ট কার সাথে আমার কতটুকু যোগাযোগ, কি যোগাযোগ, আপনার সাথে দেখা সাক্ষাৎ না হলেও তো ব্রেনে কিন্তু কাজ করে, সারাদিনে কিন্তু ভাসেই। এখানে হচ্ছে আপনাদের কিন্তু আমি লিখছি 46 লাস্ট ব্যাচ, মানে 46 এর জন্য বিশেষ আর কোনো ব্যাচ করবো না। তার মানে আপনাদের সময় নিয়ে পরীক্ষা আরো সময় পেয়েছে, সময় নিয়ে আপনাদের ছেড়ে দিলে কিন্তু আগে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিলে তো চলেই গেলেন, তখন কিন্তু আর চাইলেও আমরা পাবেন না। আস্তে আস্তে নিতেছে যাতে একটা কন্ট্যাক্ট জিনিসটা থাকে, পরীক্ষা পর্যন্ত আমরা ধরতে পারি। আগের একটা ব্যাচের লিটারেচার একটা ক্লাস গ্যাপ রাখছে, গ্রামার একটা ক্লাস গ্যাপ রাখছে, কিসের জন্য, কেন গ্যাপ রাখছে ওদের আমি জানি কেন রাখছে। একটা ক্লাস নিয়ে কি শেষ করে দিতে পারতাম না? এমন তো 8-10টা ক্লাস গ্যাপ, মানে নেওয়া হয় না, একটা করে ক্লাস গ্যাপ রাখছে, যে ওই একটাই ভালোবাসা, ওই একটার জন্য আমি আবার আসবো। একটা জিনিস দেখাচ্ছে, একটা জিনিস করতেছে, সুন্দর মতো সাবমিট করবেন আপনারা। আমার হচ্ছে আমার এটাকে কি বলে, মানে এটাকে ওই যে তেল বা ডিজেল মিটেল দিলে যে গাড়ি ঘোড়া চলে, আমার ডিজেল তেল কোনটা, এই আপনাদের পারফরমেন্স, এগুলি করেন না, কোত্থেকে আসবে? আর আমি তো আপনাদের ঠকাচ্ছিও না, সুন্দর মতো লাইন বাই লাইন দিচ্ছি। আমার ফ্যামিলিতে থাকলে সমস্যা, জানুয়ারি মাস থেকে আমার নানুর অসুস্থতার কারণে আমার বহুত ক্লাস মিস গেছে, এবং মেন্টালি আমি খুবই ডিস্টার্ব, মারাত্মক লেভেলে ডিস্টার্ব। গতকালে গেছিলাম, দেখে ভাল লাগে নাই। আপনাদের কাছে স্বাভাবিক হইতে পারে, বয়স্ক মানুষ এরকম হয়ে গেছে, এখন চলে যাবে এই আর কি। এটা সব কিছুই ঘটনা সত্য, সবই স্বাভাবিক, এগুলো আমি বিশ্বাস করি। অনেক পাস্ট মনে পড়ে তো তার নিয়ে, তখন এগুলো সহ্য করার মতো না, মানে আমি নিজেই অ্যাবনর্মাল মতো হয়ে যাই, ভালো লাগতেছে না আমার কোনো কিছু। এর মধ্যে যদি আপনারা এগুলি যদি যেগুলি বলি এগুলো যদি না করেন, আপনারা খেয়াল করছেন আশেপাশে যে টিচারগুলি যারা ক্লাস নিচ্ছে, নামি দামি যারা জনপ্রিয় শিক্ষক সারা বাংলাদেশের, 1 তারিখে একটা ব্যাচ শুরু করে, ধরেন ফেব্রুয়ারি 1 তারিখ শুরু করছে নতুন ব্যাচ, জানুয়ারি থেকে অ্যানাউন্সমেন্ট করে, আবার ফেব্রুয়ারির 7 তারিখ থেকে আবার তার সেকেন্ড ব্যাচ শুরু হয়, আবার ফেব্রুয়ারির 11 তারিখ থেকে তার আবার শুরু হলো থার্ড ব্যাচ। আমি মাথায় কাজ করে না, আমরা একটা ব্যাচ পড়ায় শেষ করতে পারি না। একটা লিটারেচার যদি পড়ায়, না হলে তো 15 থেকে 18টা ক্লাস, তাও তো টানা 15টা হয় না, 1 মাস তো পুরোটাই লাগে যদি রেগুলার ক্লাস নেওয়া হয়। আর এর লিটারেচার গ্রামার এগুলোকে চাইলেও কি 30 দিনে শেষ করা সম্ভব নাকি? মোবাইল যে এই যে ক্লাস নিয়েছে, মোবাইলেরও তো একটা অত্যাচার আছে, নিজের উপরও তো একটা অত্যাচার আছে, বোর্ডের উপরও তো একটা অত্যাচার আছে, এগুলো তো সহ্য করার মতো না। এগুলোকে সহ্য করার মতো? 1 তারিখ একটা তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, 7 তারিখ দিচ্ছে, আবার 11 তারিখ দিচ্ছে, আবার রিসেন্ট আজকে দেখলাম আবার দেখতে একই স্যার আবার মানে 16 তারিখ না 17 তারিখে স্টার্ট করতেছে। এবং এই ব্যাচে এবং এক ব্যাচে এক টাইপের, মানে একটা দুটো স্টুডেন্ট তা কিন্তু না। কিভাবে সে চালাচ্ছে আমি যখন করলাম, আমি মানে অবাক হয়ে গেলাম। ধরেন আপনাদের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের 3টা ক্লাস হয়ে গেল, প্রথম ব্যাচ আপনারা আছেন, যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল, সাথে সাথে মানে প্রথম ব্যাচে তার হয়ে গেল, মনে করেন যে তারপরে 200 স্টুডেন্ট সে পেয়ে গেল, 510 টাকা করে 200 স্টুডেন্ট সে পেয়ে গেল। ঠিক আছে, 200 স্টুডেন্ট পাওয়া মানে হচ্ছে প্রায় এখানে 1 লক্ষ টাকার হিসাব। 7 দিন ক্লাস নেওয়ার পর তার কাছে মনে হইলো 1 লাখ টাকা তার এটা পোষাচ্ছে না, কারণ এগুলো তো আপনার এই টাকা পয়সা আপনার যেহেতু ম্যাচিউর, আমি খোলামেলা বলি, এগুলো তো এককালীন টাকা, এটা তো আর মান্থলি না, মান্থলি দিলে কিন্তু হিসাব আলাদা থাকে, এককালীনে কিন্তু অনেক কিছু হিসাব নিকাশ করতে হয়। যে কি করে 7 দিন এরকম যাইতে না যাইতেই সে সাথে সাথে কি করে আবার সেকেন্ড ব্যাচে ভর্তি চলছে। সেকেন্ড ব্যাচে কি করে, সেকেন্ড ব্যাচে নতুন পোলাবেন্ডে সব হচ্ছে রেকর্ডেড ক্লাসে ঢুকাই দিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এদিকে রেকর্ডেড ক্লাসে ঢুকাই দিচ্ছে, ঢুকে সেকেন্ড ব্যাচ নাম করতেছে। আবার নতুন ব্যাচে আসলে আবার নতুন ব্যাচে কি করতেছে, ওই ফার্স্ট ব্যাচ আর সেকেন্ড ব্যাচে আবার কি করতেছে, যে যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য ফ্রি, তারা এই গ্রুপে ঢুকে যাও। তার মানে কোর্স কিন্তু আর কমপ্লিট হচ্ছে না। আপনি যদি একটা গ্রামার, আমি যদি আপনাদের বোঝায় শেষ করতে চাই গ্রামার, আমাকে মিনিমাম 16টা ক্লাস নিতে হবে যদি আপনাকে আমি বুঝাইতে চাই, এটা মিনিমাম, বুঝতে পারছেন? 16টা ক্লাস মিনিমাম, 16টা একদিন পর পর নিল 32টা দিন, সেখানে 1 মাসে 4টা থেকে 5 বার খালি বলে এখন উমুক ব্যাচে ভর্তি চলছে।
মানে আমার মাথায় কাজ করে না। এদিকে আমি আপনাদের এই ব্যাচ, তারপর হচ্ছে ওইদিকে আর ছোট ছোট 2টা ব্যাচ, ইন্টার একটা ব্যাচ, 4টা অনলাইন ব্যাচ না, আমি পাগল হয়ে যাচ্ছে। মানে আমি সারাদিন ক্লাস নিই এবং যে আরেকটা মজার কথা দেখে আমারও তো ছোটখাটোর প্রতিষ্ঠান আছে নিজের, ওগুলি সময় দিয়ে এই সময় দিয়ে আমি কিন্তু কুলাইতেই পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মানে টাইম কষ্টকে শারীরিকের কথা বলতে না, মানে টাইম মিলাতে কষ্ট হচ্ছে কোন সময় নিব। আমি যখন লিখি কালকে 11টা লেখে একবার কাটি, 10টা লেখা একবার কাটি, আবার 9:30 লেখে কাটি। মানে যখন লিখি 9:30 কালকে ক্লাস নিব, তখনই মনে পড়ে 9:30 তো আবার উমুক জায়গায় আছে, যে কাইটা আবার ওটাতে দিই 10টায়, আবার চিন্তা করলে 10টা ওইখান থেকে ওইখানে যাইতে তারপরে এবার সময় লাগবে। মানে আমি কত মানে শেষও করতে পারি না। আর এই ব্যাচটা যদি বলেন স্যার এত প্যারা নিয়ে স্টার্ট করেন, স্টার্ট করছি কিন্তু আপনাদের জন্যই, আপনারা যারা একদম ক্লোজ স্টুডেন্ট সবার রিকোয়েস্টে কিন্তু স্টার্ট করা। আসলে টাইম মিলানো অনেক কঠিন, এবং তারপরেও যতটুকু আজকে আল্লাহর মতো কত 19 নম্বর ক্লাসে চলে আসছে, এতদিন কিন্তু শেষ হয়েই যেত। জানুয়ারিতে তো ক্লাসে নেওয়া হয় না তেমন, 4 দিন না 5 দিন না 6 দিন মাত্র নিয়েছিলাম। নানু অসুস্থতার কারণে তো 1 তারিখ থেকে 12 তারিখ না 13 তারিখ পর্যন্ত তো নেওয়াই হয় না, টানা 13-14 দিন, তাই না? খেয়াল আছে তো মনে হয়? তাহলে এখানে এতদিন কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। তো ওই টিচার আমি নিজে অবাক হয়ে গেলাম, সকালবেলা স্ট্যাটাস দেখে আমি অবাক হয়ে গেলাম যে 1 মাসে তারা 6টা-7টা ব্যাচে স্টার্ট করে, রান করে, কিভাবে করে আমার বিশ্বাস করে আমি বোধগম্য না এই ব্যাপারে, আমার কোনোভাবে আমি হয় না। বুঝতে পারছেন কেন কথাগুলি বললাম? তার মানে ওনারা কোনো কিছু করতেছেন না, একদম সম্পূর্ণ বিজনেস পারপাস। আমি যদি বিজনেস পারপাসে আপনাদের সাথে থাকতাম, আমি এইভাবে কাজ করতাম না। লিটারেচারে বলতাম 6টা ক্লাস করলে আপনাদের 15, 12, 14 কমন। আর গ্রামারে এরকম নিতাম হচ্ছে 10টা ক্লাস, 10, 6, 16। এটাকে বলে প্রফেশনাল, যে 2-2.5 ঘন্টা টানা ক্লাসগুলি নিয়ে শেষ করে দেওয়া সকালে বিকালে। আমি তো এটা করতেছি না, আমি একদম আপনাদের বুঝাই ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা আজীবন মনে রাখেন যে স্যারের কাছ থেকে জিনিসটা বুঝছে, ব্রেনে আছে, এটা আপনি অন্য জায়গায় ছড়ায় দেন। এত সুন্দর করে আমি নিজে প্ল্যানিং করে করতেছি। এর মধ্যে আপনারা আছেন ভালো ভালো প্রতিষ্ঠানে, ভালো ভালো স্টুডেন্ট, এত ভালো স্টুডেন্ট, আপনারা ক্লাস করার সুযোগ পান না। আপনারা এদিকে ক্লাসের আগে আপনারা এই সাজেশন চান, মোটিভেশন চান, এটা চান, সেটা চান। যারা রেগুলার আপনারা ক্লাস করছেন, আমি তাদের বলছি না, যারা ইরেগুলার এরা খুব ভালো মতোই বুঝবে কাদের বলছে। মানে খুবই প্যাথেটিক এই জিনিসগুলো, খুবই পেইন, একটা পেইন দেওয়া টিচারের, একটা পেইন দেওয়া টিচারের, সময় নষ্ট করা। বুঝতে পারছেন? ভালো ভালো বড় বড় সাবজেক্টের আপনারা কয়েকজন আছেন, এরা তো ইরেগুলার, পুরোটাই ইরেগুলার। এর মধ্যে আপনাদের এই ব্যাচের মধ্যে আবার অনেকে আছে এখনো পর্যন্ত কিন্তু কোনো টাকা পয়সাও দেয় নাই, অনেকেই আছে। তারপর আমি কখনো মেসেঞ্জার আমি নকও দিই না কাউকে, আজকে বলতে বাধ্য হইলাম, আজকে মেসেঞ্জার আমি নকও দিই না কাউকে, কারণ এগুলো চাইতে লজ্জা লাগে। একদম একটা জিনিস অ্যানাউন্স করা হয়েছে যে অমুক দিন থেকে শুরু করব, পেমেন্ট এত সম্মানের নিতে হবে, যেখানে সম্মানই নেই ওখানে কাজের কোনো মূল্য থাকে না, বা কাজের জন্য কোনো কি থাকে না, এটাকে ঝোঁক থাকে না। এটা সবার ক্ষেত্রে ভাই। আপনি সরকারি চাকরি করেন, সরকার 6 মাস বেতন না দিলে আপনি তো ওই চাকরিটাইতে আপনার মন থেকে আস্তে আস্তে উঠে যাবে, এটাই স্বাভাবিক। এগুলি খারাপ সেন্সে নেওয়ার কিছু নেই। একটা মিনিমাম তো ইয়াবোর্ডটুকু থাকে যে স্যার আমার সমস্যা চলছে, আমার যখন হাতে আসবে আমি তখন দিব, এতটুকু তো মানুষ বলে। এটি তো জোর জবরদস্ত করে দেয় না, কোনো সমস্যা শুনবো না এখনই দিতে হবে এরকম, রাতুল স্যার এরকম না। আর যদি সমস্যা থাকে স্যার আমি এমনি পড়বো, আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক দেন, স্যার আমি এমনি পড়বো, কোনো যাতে আপনি অন্যভাবে নিয়েন না, আমার হাতে একদমই টাকা পয়সা নেই, আপনি এমনিই পড়েন, আমার সমস্যা নেই। বাট এতটুকু তো, এটা থেকে একটা সৌজন্যবোধ এতটুকু তো বলতে হয়, এতটুকু তো মানুষের একটা মিনিমাম বোধ থাকা উচিত। অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে পেলে যদি এই এই বুঝটা যদি থাকে, এগুলো বলার মতো কিছু নেই, এগুলি আল্লাহ পাক যত বোঝার ব্যাপারগুলি সব টিচারদের দিয়ে দিছে। টিচার এরা সব বুঝবে, এদের কোনো ভুল হইতে হবে না। কি একটা বিপদে পড়ছে যে এই লাইন সিলেক্ট করে, বুঝছেন? আপনাদের যদি মোটামুটি কোনো কিছু হয়, আমি মন থেকে বলবো টিচিং প্রফেশন আপনারা আইসেন না। এটা একটা পুরো নেশা, নেশার মতো একটা জায়গা। আপনি না স্টুডেন্টের দিকে তাকায়ও আপনি এই লাইন ছাড়তে পারবেন না, শুধু স্টুডেন্টদের তাকে, আর সত্যি কথা আর কোনো কিছু না।
আর কিচ্ছু না। আমি শুধু বিশেষ কনফিডেন্সে যে মাসে 15 দিন ক্লাস নিলে কিন্তু সংসার চলে যায়। এত কিছু কিসের জন্য করা হয়? একটা পর একটা এগুলো কিন্তু পুরো একটা কি, এটা হচ্ছে পুরো নেশার মতো হয়ে গেছে। এটা না হলে এটা হয় না, এটা না হলে এটা না, ওটা না করলে এটা হয় না, ওটা না করলে এটা না, মান সম্মানে টানাটানি, এটা না করলে এটা হয় না। এর মধ্যে আপনারা স্টুডেন্টও মাগার আছেন, এমন সুন্দর স্টুডেন্ট এক একজনের মেন্টালিটি। টিচার যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করে কি বলে টিচারের যোগ্যতা নাই, তাই একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে। হারে পোলাপানে টিচারের কাছে পড়ে তো আপনারা এক একজন ক্যাডার হইতেছেন, সরকারি চাকরি করতেছেন, আপনারা অসম্মান কেন করেন ওইসব টিচারদের? তারা একটা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠানে সুন্দর মতো থাকবে। এটা হইলো কি, এখানে হইলে এই টিচারের এই সমস্যা, এই জন্য এই জায়গা থেকে নড়ে না, অন্য কোথাও যোগ্যতা নাই। আর আপনার যোগ্যতা হলে আপনি পড়ায় দেখেন না এক সপ্তাহ, আপনার স্টুডেন্টরা আপনার ক্লাস খায় কিনা দেখেন না। আপনাদের এই অত্যাচারের কারণে এক একটা টিচার তখন কি করে 10 জায়গায় ক্লাস নেওয়ার জন্য ইয়া করে, খালি নিজের শো করার জন্য। না ওই টিচারের কোনো নামই থাকে না। 3 দিন 4 দিন যদি মানে অ্যাবসেন্ট মাইন্ডে থাকে কোনো টিচার, এই টিচার ভালো না, টিচার হারায় গেছে। আমি অবাক হয়ে যাই। আমি সেসব টিচারদের সম্মান রেখে বলছি, যেসব টিচারদের জন্য আমরা সবাই পাগল ছিলাম, ওইসব টিচাররা আপনারা স্টুডেন্টরা সম্মান করেন না। জানেন কেন সম্মান করেন না? সম্মান বোধ দিন দিন উঠে যাচ্ছে, সবাই উঠে যাচ্ছে। আমার খারাপ লাগছে। গতকাল একটা টিচারের সাথে কথা বলে আমার চোখের পানি পড়ে গেছে। শিক্ষকরা ওনার হচ্ছে একদম অরিজিনাল গুরু, একদম ডেডিকেটেড টিচার। তার ব্যাচে 350 স্টুডেন্ট সে অনলাইনে এক ব্যাচে পড়াইতো, 350। এর মধ্যে তার টাকাই দিত 20 থেকে 25 জন স্টুডেন্ট টাকা দিত, বাকিগুলো ফ্রি পড়তো। কথা বলে কথা রাখতো না, সব ক্লাস কমপ্লিট করে দিত। এরকম ডেডিকেটেড টিচার ছিল। এর হুশও ছিল না যে টাকা পাচ্ছে কি পাচ্ছে না। এই টিচাররা কয়েকদিন ক্লাস নেয় নাই, ফেসবুকে আসে নাই, লাইভ নিয়ে কোনো কথা বলে নাই, মানে লাইভে এসে 2-3টা ক্লাস নেয় নাই, কারোর চোখে পড়া নাই। এক সপ্তাহ চোখের আড়াল হয়ে গেছে, টিচার পুরো হারায় গেছে। বাংলাদেশে এরকম হচ্ছে এক একজন মানে টিচারের অভাবে ভুগবে, বুঝছেন? জাতির মেরুদণ্ড এগুলো কিছু জিনিস আছে ডিরেক্ট দেখা যায় না, ইনডিরেক্টলি দিন দিন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা যারা এরকম কি বিড়ি সিগারেট যারা খায়, এগুলো কিন্তু ডিরেক্ট দেখা যায় না ভিতরে কি সমস্যা হচ্ছে। বাট যখন সমস্যা হবে এখান থেকে উঠার কিন্তু কোনো চান্সেস নাই, বুঝছেন? এরকম যে টিচার হচ্ছে এরকম একটা জাতি, একবার যখন সংকটে পড়ে যাবেন, আপনারা তো টিচার পাচ্ছেন, আপনাদের ছেলে মেয়ে পাবে কিনা এরকম ভালো টিচার, হ্যাঁ, যে কোথায় কোথায় খুঁজবেন আপনারা অবাক হয়ে যাবেন। কারণ শিক্ষার কারিকুলাম যেভাবে নিয়ে আসতেছে, আপনারা আমার কথা ভাই মন খারাপ করেন না। আমার কষ্ট লাগা থেকে কথাটা বলা, যে সেই কবে বলছে একটা প্রোনাউনের একটা ইয়া করে দিতে, আজকে কতদিন হয়ে গেল। আমার নানু অসুস্থ, আমি ক্লাস নিতে পারি না, আপনাদের কি কেউ অসুস্থ নাকি? 38 জন তো সবাই অসুস্থ থাকে না, বাকিগুলো তো হোমওয়ার্কটা করে দিতে পারে। কিসের এত তারা, কিসের ব্যস্ত, কিসের পড়াশোনা করেন আপনারা? এটা তো একটা পড়াশোনার পার্ট। এখান থেকে আসলে তো পরীক্ষা পারবেন না আপনারা। সেদিন ক্লাসে আমি শেক্সপিয়ার বানানটা লিখতে দিছি, 89 জন স্টুডেন্ট 4 জন পড়ছে শেক্সপিয়ার বানান, যে শেক্সপিয়ার ছাড়া মানে সবার ছোটবেলা থেকে নাম শুনে বড় হয়েছে। তাহলে কিসের পড়াশোনা করেন আপনারা? দেখেন যে একটা বিখ্যাত লোক, যার কারণে একটা সাহিত্য শুরু, আপনারা চিন্তা করেন। বলা ভাই এক একজন এক এক জায়গা থেকে আসছে। তো মোবাইল বন্ধ হয়ে যাবে। লেখা রিপাবলিক কার লেখা? প্লেটোর লেখা। তারপর লেখা সেন্স এন্ড সেন্সিবিলিটি। একটা হোমওয়ার্ক এটা লেখার মতো আপনাদের সুযোগ হয় না। তাকায়া থাকেন। সেন্স এন্ড সেন্সিবিলিটি, এটাও জেন অস্টিন। আপনারা 21 জন আছেন লাইভে, আর বাকিগুলো একটাও নেই। 38টা পোলাবেন একটা গ্রুপের মধ্যে, 38 জনের মধ্যে 12 জন থাকে রেগুলার, আর বাকিগুলি মানে সুবিধা মতো শুয়ে লাইভ ক্লাস করবে, খাতার মধ্যে তোলার প্রয়োজন মনে করে না। আর এদিকে নিজে পারে না, ভাগ্যের উপরে দোষ দেয়। আমার কপালে এটা ছিল না, আমার কপালে ওটাই ছিল না, সেটা ছিল না। নিজের দোষ দেয় না কেউ, ভাগ্য।
3 বছর ধরে এমনও পোলাপান দিয়েছে 3 বছর ধরে লাইব্রেরিতে পড়ে, সকাল 8টা থেকে শুরু করে রাত্রে 10:30 11টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 10টা 10:30 পর্যন্ত লাইব্রেরিতেই পড়ে। 3 বছর 3.5 বছর একটা প্রিলিও পাস করে না, কোনো চাকরির কোনো দেখা নাম নাই। কি পড়াশোনা করে 3 বছর 3.5 বছর, 20তম গ্রেডের নামও তার আসে না। এমন যদি হইতো যে মাত্র শুরু করলে বুঝতেছে না। 3 বছর একটা না পড়লে তো দুর্বল সাবজেক্টগুলো মানুষের সব বলে যায়, এবং একই জিনিস পড়তেছে, এই চর্যাপদ, এই মধ্যযুগ, এই এটা সেটা। ভবিষ্যৎ কিন্তু ভালো না কারোর, বুঝছেন? এরকম যদি চলতে থাকে দেখবেন যে অবস্থাটা কোন দিকে পৌঁছায় যায়। আজকের আমার এই কথাটা আপনাদের কাছে তিতা লাগবে, কালকে কিন্তু এটা তিতা লাগবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে স্যার কোন কারণে রবিনসন ক্রুসো 40 নম্বর লেখেন। রবিনসন ক্রুসো, ঠিক আছে? এটা হচ্ছে ড্যানিয়েল ডিফো। কে লিখছেন? ড্যানিয়েল ডিফো। এই রবিনসন ক্রুসো হচ্ছে ড্যানিয়েল ডিফোর। এই রবিনসন ক্রুসো হচ্ছে ইংরেজি সাহিত্যের ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন। কি এটাকে কি বলা হয়? ইংরেজি সাহিত্যের ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন। কোনটা? রবিনসন ক্রুসো। কার লেখা? ড্যানিয়েল ডিফো। তারপর লেখেন শুটিং অ্যান এলিফ্যান্ট, জর্জ অরওয়েলের লেখা। শুটিং অ্যান এলিফ্যান্ট, জর্জ অরওয়েলের লেখা, ঠিক আছে? শুটিং অ্যান এলিফ্যান্ট, জর্জ অরওয়েলের লেখা। তারপর লেখেন হচ্ছে সানস অ্যান্ড লাভার্স, D.H. লরেন্স। সানস অ্যান্ড লেখেন সানস অ্যান্ড লাভার্স, ফাটাফাটি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ? সানস অ্যান্ড লাভার্স, D.H. লরেন্স। তারপর লেখেন এখানে দ্য স্পিরিট অফ ইসলাম, স্পিরিট অফ ইসলাম, সৈয়দ আমির আলী। স্পিরিট অফ ইসলাম, এই 43 নম্বরটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? সৈয়দ আমির আলী লেখা, স্পিরিট অফ ইসলাম। তারপর এখানে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এটা তো জানেন কার লেখা? দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। The rhyme of the ancient mariner, এটা হচ্ছে কার লেখা? কলেরিজ। The rhyme of the unfinished memories লেখা, the unfinished memories, এটা কার লেখা? The unfinished memories, ঠিক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ? তারপর লেখেন 46 নম্বর লেখেন দ্য ভিঞ্চি কোড, ড্যান ব্রাউনের। দ্য ভিঞ্চি কোড, ড্যান ব্রাউন, দ্য ভিঞ্চি কোড, ড্যান ব্রাউন। দ্য নেকলেস, Guy the Maupassant, the necklace, Guy the Maupassant, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, হ্যাঁ? দ্য নেকলেস, ঠিক আছে? দ্য নেকলেস, এটা শর্ট স্টোরি, এটা কি? শর্ট স্টোরি, দ্য নেকলেস।
the necklace. Get the more present. তারপর লেখেন 12th night. লেখেন 12th night. এটা শেক্সপিয়ার। এই শেক্সপিয়ার বানানটা দেখেন। শেক্সপিয়ার বানানটা দেখেন। উইলিয়াম শেক্সপিয়ার। PAR লাস্টে ARE আছে, মানে একটা অক্সিলারি ভার্ব আছে। 12th night। তারপর লেখা হচ্ছে ইউটোপিয়া। ইউটোপিয়া এটা একটা উপন্যাস। হ্যাঁ, ইউটোপিয়া লেখার জন্য এই লোকটা মারা যায়, থমাস মোর মারা যান। হ্যাঁ, ইউটোপিয়া লেখার জন্য তাকে রাজা মেরে ফেলে। তা বলে ওয়েটিং ফর গডত, স্যামুয়েল বেকেট। ওয়েটিং ফর গডত, স্যামুয়েল বেকেট। ওয়েটিং ফর গডত, স্যামুয়েল বেকেট। তারপর লেখেন দ্য ওয়েস্টল্যান্ড, T.S. এলিয়ট। The Wasteland, T.S. Eliot, The Wasteland. ওয়েস্টল্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কবিতা 1947 সালে প্রকাশিত হয়, দ্য ওয়েস্টল্যান্ড। তারপর লেখেন 52 নম্বর লেখেন ওয়েস্টল্যান্ডের পর লেখেন ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কংগ্রেভ। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কংগ্রেভ। তারপর লেখেন ওয়ার এন্ড পিস। তারপর লেখেন ওয়ার এন্ড পিস, লিও টলস্টয়, রাশিয়ান রাইটার। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যানা ক্যারেনিনা। ওনার কোনটা? অ্যানা ক্যারেনিনা। এটা হচ্ছে কি? লিও টলস্টয়। তারপরে 55 নম্বর লেখেন অথেরিং হাইটস, এমিলি ব্রন্টি। এই কটা আপাতত পড়েন এখান থেকে। লেখা শেষ হলে জানায়। লেখা শেষ হলে জানায়। ডান, ওকে। সবার শেষ একটু বলেন। শেষ স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে এখন লেখেন ন্যাশনাল পোয়েট অফ ডিফারেন্ট কান্ট্রিজ। লেখেন ন্যাশনাল পোয়েট অফ ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের জাতীয় কবি। লেখেন বিভিন্ন দেশের জাতীয় কবি।
এখানে লেখেন কান্ট্রি, ঠিক আছে, আর এই পাশে লেখা হচ্ছে ন্যাশনাল পার্ট, ন্যাশনাল পার্ট। বিভিন্ন দেশের জাতীয় কবি, হ্যাঁ, এগুলো থেকেও কোনো না কোনো বিশেষ পরীক্ষা আসে। জান্নাতুন মাসা জিসো শেষ, ওকে, মালাঙ্গার শেষ। মালাঙ্গা, আপনি কিন্তু এখন ইদানিং ক্লাসে কম থাকেন, আগে কিন্তু সুন্দর থাকতেন, এখন কিন্তু ক্লাসে কম থাকেন, এগুলো করা যাবে না। দেখেন আমেরিকার জাতীয় কবি কে? ওয়াল্ট হুইটম্যান, ওয়াল্ট হুইটম্যান, হ্যাঁ, ওনাকে আবার বলা হয় পয়েন্ট অফ ডেমোক্রেসি, ওনাকে আবার কি বলা হয়? পয়েন্ট অফ ডেমোক্রেসি, ওয়াল্ট হুইটম্যানকে, ঠিক আছে। কেন পয়েন্ট অফ ডেমোক্রেসি বলা হয়? ওনার একটা মানে ওই আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে সে একটা বই কবিতা লেখা, নাম হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। আর আব্রাহাম লিঙ্কন যে ওই কথাটা মানে গণতন্ত্র নিয়ে তো ওনার মেইন ফোকাসটা, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, তাই না? এই জিনিসটা কথা বলা না, তো এটার পর থেকে উনি ওনার উপরে কি পুরাটাই ফ্যান হয়ে যান। তারপর হচ্ছে ওর পর থেকে ওনাকে বলা হয় পয়েন্ট অফ ডেমোক্রেসি, ওয়াল্ট হুইটম্যানকে, ঠিক আছে, ওয়াল্ট হুইটম্যান। তারপর লেখেন বাংলাদেশ, লেখেন বাংলাদেশের জাতীয় কবিকে লেখেন, ওটা আমি আপনাদের এটা কোশ্চেন। তারপর লেখেন ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি শেক্সপিয়ার, শেক্সপিয়ার। যদি বলে ইংল্যান্ডের প্রথম জাতীয় কবিকে, তখন হচ্ছে চসার। ইংল্যান্ডের প্রথম জাতীয় কবিকে? চসার। আর যদি বলে কি ইংল্যান্ডের জাতীয় কবিকে, প্রথম শব্দটা যদি না থাকে তাহলে কাকে দিবেন? শেক্সপিয়ার, বানানটা খেয়াল রেখে। তারপর লেখেন ফ্রান্স, বাংলাদেশের জাতীয় কবিকে এটা লেখেন সবাই, ফ্রান্স। দেখেন ভিক্টর, ভিক্টর হিগো, ফ্রান্সের হচ্ছে ভিক্টর হিগো। তারপর এখানে জার্মানি, গোথে, জার্মানির জাতীয় কবি হচ্ছে গোথে, উচ্চারণ কি? গোথে, ঠিক আছে, গোথে। ক্লাস করতে পারিনি, এখন কি অবস্থা আপনার আম্মু? সুস্থ আছেন মোটামুটি? এখন কি অবস্থা? যত্ন নিবেন, বাবা মার যত্ন নিবেন। এই একটা জায়গা যেখান থেকে দোয়ায় অনেক বড় উঠতে পারবেন, বুঝতে পারছেন? জীবিত থাকা অবস্থায় ওনাদের জন্য করে যান, ওনাদের জন্য করে যান। জীবিত যতদিন জীবিত থাকবেন, ওই যে এস্টাবলিশড হলে তাদের জন্য করবো এইগুলি বলা যাবে না। এখন যা আছে, এখন যদি আপনার এতটুকু থাকে এতটুকু দিয়েই করেন, যখন বেশি হবে বেশি করবেন, বাট করবেন, বুঝতে পারছেন? এদেরকে নেগলেক্ট করেন না কখনো। তারপর এখন গ্রিসের দেখেন, গ্রিস, গ্রিসের জাতীয় কবি কে? হোমার, লেখেন গ্রিসের হচ্ছে হোমার। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের হচ্ছে কে? ডব্লিউ.বি. ইয়েটস, আর হচ্ছে কে? থমাস, থমাস মোর, দেখেন থমাস মোর। থমাস মোর আয়ারল্যান্ডের জাতীয় কবি হচ্ছে দুইজন, হ্যাঁ, উইলিয়াম বাটলার ইয়েটস আর এটাকে থমাস মোর। পরে লেখেন ইতালি, ইতালি, ইতালি হচ্ছে কে? দুরান্তে ডিগলি, যার সংক্ষেপে আমরা বলি দান্তে, যার নাম কি? দান্তে নাম শুনছেন? দান্তে পেত্রার, ইতালি, ঠিক আছে। তারপর হচ্ছে লেটিনের ভার্জিল, দেখেন তারপর লেখেন লেটিন, লেটিন ভার্জিল, ভার্জিল, লেটিন কি? ভার্জিল। তারপর লেখেন মেক্সিকো, অক্টাভিও পাজ, মেক্সিকো। মেক্সিকো, অক্টাভিও পাজ, অক্টাভিও পাজ, মেক্সিকো। তারপর লেখেন পার্সিয়ান, তারপর লেখেন পার্সিয়ান,
শেখ সাদি, শেখ সাদি। তারপর লেখেন রাশিয়া, তারপর লেখেন রাশিয়া। আলেকজান্ডার, আলেকজান্ডার পুশকিন, আলেকজান্ডার কে? পুশকিন, আলেকজান্ডার পুশকিন, আলেকজান্ডার পুশকিন রাশিয়া। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাব্বাস, মাশাআল্লাহ, এই তো পারছেন। তারপর লেখেন স্কটল্যান্ড, তারপর লেখেন স্কটল্যান্ড। স্কটল্যান্ড। রবার্ট বার্নস, এডউইন মর্গান, রবার্ট বার্নস, এডউইন, আরেকজন হচ্ছে এডউইন মর্গান। ঠিক আছে, স্কটল্যান্ডের কে? রবার্ট বার্নস একজন, আরেকজন কে? এডউইন মর্গান, এই দুইজনই। হ্যাঁ, উর্দু, উর্দু গালিব, গালিব, GHALIB। ঠিক আছে। ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্ডিয়া, ইন্ডিয়ার হচ্ছে কে? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে তুলসী, লেখান মানে পুরোটাই লিখে দিই। হ্যাঁ, তুলসী দাস, নাম শুনছেন না? তুলসী দাস, এই দুইজন, তুলসী দাস। তারপর লেখান কানাডা, পলিন জনসন, কানাডা। কানাডার জাতীয় কবি হচ্ছে পলিন জনসন, পলিন জনসন, পলিন জনসন। তারপর লেখেন চিলি, পাবলো নেরুদা, চিলি, পাবলো, পাবলো নেরুদা, পাবলো নেরুদা। গ্যাব্রিয়েল মিস্ট্রেল, একজন হচ্ছে গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল মিস্ট্রেল। এখন গ্যাব্রিয়েল মিস্ট্রেল, কি আর এ হবে না? ঠিক আছে, মিস্ট্রেল, এটা আর কিন্তু গ্যাব্রিয়েল মিস্ট্রেল, আর এটা হচ্ছে পাবলো নেরুদা, চিলি। ঠিক আছে। তারপর কলম্বিয়া, এখন কলম্বিয়া, রাফায়েল, রাফায়েল পম্বো, রাফায়েল পম্বো, কলম্বিয়া, রাফায়েল পম্বো। লেখা নাইজেরিয়া, চিনুয়া আচেবে, নাইজেরিয়া। লেখা নাইজেরিয়া, নাইজেরিয়া, চিনুয়া, চিনুয়া আচেবে, নাইজেরিয়া, চিনুয়া আচেবে। পাকিস্তান, আল্লামা মোহাম্মদ ইকবাল, দেখেন পাকিস্তান, আল্লামা মোহাম্মদ ইকবাল। লেখা শেষ করে জানান। হ্যাঁ, আসসালামু আলাইকুম from conference marathon class break. ওকে, কোন সাবজেক্ট হচ্ছে ম্যারাথন ক্লাস? কোন সাবজেক্টের ম্যারাথন হচ্ছে? কোন সাবজেক্টে ম্যারাথন হচ্ছে?
জিওগ্রাফি রবিউল স্যার। ওকে, এ পর্যন্ত লেখা শেষ, বাকিটা লেখা। তার মানে এখন কি যত দেশের জাতীয় কবিতা কিন্তু আসে, তাই না? এই জাতীয় কবি এগুলি কিন্তু আসলে নর্মালি সাধারণ জ্ঞানে, আমি লিটারেচারে আপনাদের কভার করে দিচ্ছি। সাধারণ জ্ঞান বলতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বা বাংলাদেশ অ্যাফেয়ার্সে আসতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মালি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসে। তারপর করে দিচ্ছে এই কটার বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না, যা আসবে ভিতর থেকেই আসবে। অতএব এগুলো একটু খুব যত্ন সহকারে একটু পড়ে ফেলেন, বুঝতে পারছেন? একদম নোট করে দিচ্ছি সুন্দর মতো। এগুলো বোনাস জিনিস, বোনাস ভাবে রাখেন। এগুলো সুন্দর মতো দেখে যান, কঠিন না, অল্প দু একটা নাম কঠিন আছে, বাট ওটা দেখলে বুঝবেন কোনটা কোন দেশে। জার্মানির যেমন গোথে, পাকিস্তানের যেমন আল্লামা মোহাম্মদ ইকবাল, ঠিক আছে? এগুলো একটু দেখবেন। লেখেন ইলাবোরেট ফর্ম, পরে টপিকটা লেখেন ইলাবোরেট ফর্ম। ইলাবোরেট ফর্ম তার মানে কি, বিভিন্ন রাইটারদের যে সংক্ষিপ্ত নামগুলি আছে সেই সংক্ষিপ্ত নামে পরীক্ষাটা আসে। যেমন এসটি কলেজ, তার ফুল নেম কি, এই সংক্ষিপ্ত নামগুলি কতগুলি রাইটারের আছে সেগুলো একসাথে করে দিচ্ছে, যাতে আপনাদের পড়তে কি হয়, সুবিধা হয়, ঠিক আছে? লাইক নাম্বার কি, এসটি কলেরিজ মানে কি স্যামুয়েল টেইলর কলেরিজ। বানানগুলি খেয়াল রাখবেন, কলেরিজ, ঠিক আছে? তারপরে এখন পিবি শেলি, ঠিক আছে? ফার্সি বিশি শেলি, ঠিক আছে? পার্সি বিশি শেলি, ঠিক আছে? পার্সি বিশি শেলি, বিশি বানান খেয়াল করছেন, বিশি, ঠিক আছে? তারপর লেখেন ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটস মানে কি উইলিয়াম বাটলার ইয়েটস। তারপরে E.M. ফস্টার লেখেন, E.M. ফস্টার লেখেন। এডওয়ার্ড মর্গ্যান ফস্টার, এডওয়ার্ড মর্গ্যান ফস্টার। তারপর লেখেন জেকে রাউলিং, জোয়ান ক্যাথলিন রাউলিং, ঠিক আছে? ক্যাথলিন রাউলিং। T.S. এলিয়ট, থমাস স্টার্নস এলিয়ট। তারপর লেখেন জে.বি. শো, জর্জ বার্নার্ড শো। তারপরে W.H. উডেন লেখেন, W.H. উডেন। দেখেন ওয়েস্টার্ন অফ উডেন লেখেন, ওয়েস্টার্ন GH, ঠিক আছে? ওয়েস্টার্ন WYASTAN, ওয়েস্টার্ন HUGH, ওয়েস্টার্ন হাফ JP সার্ত্রে,
জিন ফর স্বার্থে লেখা শেষ হলে জানায়। লেখা শেষ হলে জানান। হ্যাপি লার্নিং। হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্ত থাক, ঠিক আছে? আল্লাহর রহমতে কালকে শুক্রবার, কালকে ইনশাল্লাহ আবারও ক্লাস নিব সকালে। কালকে সকালে না, কালকে রাতে ক্লাস নিব। সকালে নিতে পারবো না, এই আজকে থেকে এসএসসি পরীক্ষা শুরু। এসএসসি পরীক্ষা আজকে বাংলা ফার্স্ট পেপার, তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। মানে এসএসসি আমরা বাংলা, ইংলিশ এবং ম্যাথে 3টা পড়ে ক্লাস 10-এর, বুঝছেন? ক্লাস 10 পর্যন্ত বাংলা, ইংলিশ, ম্যাথ পড়াই। ইন্টারমিডিয়েটের বাংলা এবং ইংলিশটা পড়াই, বুঝছেন? ম্যাথটা অনেক ঝামেলা মনে হয় ইন্টারের, সৃজনশীল এবং ওগুলো আবার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, করা হয় নাই, এই কারণে ওগুলো করায় নাই। ক্যালকুলাসের সিস্টেম ওগুলি যেগুলো আছে খেয়াল আছে, বাকিগুলো চেঞ্জ হয়ে গেছে। যেহেতু বাংলা ফার্স্ট পেপার আর বাংলা সেকেন্ড পেপার, কালকে ওই সকালবেলা থেকে কোচিং ওদের কি সময় দিব, বুঝছেন? প্রায় 6-7 ঘন্টা ওদের টানা পড়ায় ফেলি। তো অতএব যেটা আছে ওই কালকে রাতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? কালকে রাতে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাই, আল্লাহ হাফিজ।